স্বাগত নিউজ 24 সকাল 7টা সংবাদে সাথে আছি আমি আসমাতুলি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ ঢাকা আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। সকাল 10টায় নেপাল এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন। পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেয়া হবে। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকবেন। বিমানবন্দর থেকে তিনি যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় রাষ্ট্রপতির উপস্থিতিতে দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার পঞ্চম দিন ছিল ধ্বংসস্তূপে জীবনের গান শীর্ষক আলোচনা সভা। বক্তারা জাতির জনকের অসামান্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার পর বঙ্গবন্ধুকে উৎসর্গ করে পরিবেশিত হয় দেশি বিদেশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পঞ্চম দিনের অনুষ্ঠান শুরু হয় রোববার বিকেলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠনে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। প্রথম পর্বে ধ্বংসস্তূপে জীবনের গান শীর্ষক আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দেশের প্রতি জাতির জনকের অসামান্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন তারা। বঙ্গবন্ধুর আমলের শুরুতে বাংলাদেশ ছিল সংকটাপন্ন। তার আমলের শেষে বাংলাদেশ মাথা তুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শুরু করেছিল। যতদিন এই জনপদে পাখির কলরব থাকবে, থাকবে নদীর কলতান, সাগরের গর্জন, বিশ্ব মানচিত্রে বাংলা নামে দেশ, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন। পরে অনুষ্ঠানে প্রচার করা হয় জর্ডানের বাদশা প্রেরিত ভিডিও বার্তা। We look forward to advancing our mutual beneficial cooperation in the service of our peoples. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচার করা হয় মুজিব চিরন্তন থিমের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও ও আবহ সঙ্গীত। একে একে পরিবেশিত হয় মিউজিক্যাল কোরিওগ্রাফি সহ দেশীয় পালা জারি গান ও গম্ভীরা। ছিল বিদেশি শিল্পীদের অংশ নেয়া ধারণকৃত ভিডিও পরিবেশনা। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতার গল্পটা প্রযুক্তির। স্বাধীনতার পর বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখছিলেন, তা বাস্তবায়নের দ্রুত গতিতে এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালে রাঙ্গামাটির বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশে ডিজিটাল শিল্প বিপ্লবের গল্পটা শুরু হয় সেখান থেকেই। এরপর 2008 সালে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ। ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের রূপরেখায় শুরু হয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ। সারা দেশে সকল প্রান্তে ইন্টারনেট পৌঁছবার কাজ, সাবমেরিন কেবলে যুক্ত হওয়া সহ দেশব্যাপী চলে ডিজিটাল ডিভাইস ও ইনোভেশনে ব্যাপক কর্মযজ্ঞ। বর্তমানে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 10.5 কোটি। দেশে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব তুলে দেওয়া হয় তরুণদের উপর। যে লক্ষ্যে 2021 সালের মধ্যে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রার খুব কাছে এখন বাংলাদেশ। আমরা আশা করছি যে 2025 সালের মধ্যে ই কমার্সে 5 লক্ষ এবং সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সার্ভিস সেক্টরে
আরো 5 লক্ষ, সব মিলিয়ে আগামী 5 বছরে আমরা 10 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। শুধু তাই নয়, 2018 সালের 11 মে কেনেডি স্পেস সেন্টার থেকে নিজেদের স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণের মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে নিজেদের নাম লেখায় বাংলাদেশ, যার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। বিটিআরসি বলছে 2021 সালেই দেশে চালু করা হবে 5G ইন্টারনেট, চতুর্থ শিল্প বিপ্লবের দৌড়ে, যা বাংলাদেশকে রাখবে বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গেল এক সপ্তাহে করোনা পরীক্ষা বেড়েছে 20%, আর পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত বেড়েছে 91%। এই অবস্থায় করোনা নিয়ে কোনো ভয় নেই শ্রমজীবীদের। রাতের রাজধানীতে যতটা ব্যস্ততা শ্রমজীবীদের, ততটাই যেন উদাসীনতা করোনা নিয়ে। বিশ্বাসই করতে চান না করোনা বলে কিছু আছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার, ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার। রাতের কারওয়ান বাজারেও ব্যস্ততা কম নয় শ্রমজীবীদের। সারা দেশ থেকে রাতেই বিভিন্ন সবজি খাদ্যপণ্য আসে এই পাইকারি বাজারে, যেখানে হাজার হাজার শ্রমিকের ঘামঝরা সমান ব্যস্ততা। কিন্তু কারো মধ্যেই করোনা নিয়ে নেই ন্যূনতম ভয় শঙ্কা। মাছ পরি মাঝে সাথে এবার বেচা কিনা ঝামেলা হয়। যারা সুদ খায় একশো ভয় থাকবো, আমরা কি সুদ খাই নাকি? না, সুদের টাকা আছে। যারা দেশে 2 নম্বরই করে, দুর্নীতি করে, এরাই তো করোনা ধরবো। আমগো মাস্ক লাগে না, আমরা পরিশ্রমের লোক, আমগো করোনা ভাইব না। রাতের এমন আলোয় যে যার মতো ছুটছেন। পণ্যের দাম দর বেচা কেনাতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। বালাই নেই স্বাস্থ্যবিধির। এত এত মানুষের মধ্যে খুঁজে পাওয়াই কঠিন মুখের মাস্ক। আমরা কাজের সময় মাস্ক ব্যবহার করতে পারিনি। শত শত মানুষ আল্লাহর রহমতের জায়গায়, এটি কোনো করোনা নাই। অথচ গত 2 সপ্তাহ ধরে খারাপের দিকে দেশের করোনা পরিস্থিতি। তথ্য বলছে 14 থেকে 20 মার্চ দেশে 1,39,666টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে 12,470 জনের। আর আগের সপ্তাহে অর্থাৎ 7 থেকে 13 মার্চ নমুনা পরীক্ষা হয়েছিল 1,16,232 জনের। করোনা সংক্রমণ ধরা পড়েছিল 6,512 জনের। এই হিসেবেই এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা বেড়েছে 20% আর করোনা শনাক্ত বেড়েছে 91%। যদি আমরা এটাকে লাগামে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা খুব দ্রুত আমাদের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল 3200 প্লাস কিছু সংখ্যা, সেটা কিন্তু ছাড়িয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। চলতি বছরের জানুয়ারিতে দৈনিক করোনা শনাক্তের হার 3%-এরও নিচে নেমেছিল। তবে মার্চের শুরু থেকেই বাড়ছে সংক্রমণ। তারপরও এভাবেই চলছে জনজীবন। এই রিপোর্ট করতে গিয়ে কারওয়ান বাজারে 1 ঘন্টারও বেশি সময় ঘুরেছে নিউজ 24-এর ক্যামেরা। যে সময়ের মধ্যে হাতে গোনা 2-3 জনের বেশি কারো মুখেই খুঁজে পাওয়া যায়নি মাস্ক। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে সময় লাগবে না বেশি দিন। আর তাই বিকল্প নেই সতর্ক হওয়ার। প্লাবন রহমান, নিউজ 24, কারওয়ান বাজার, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অভিযান শুরু হয়েছে। এক সপ্তাহ জুড়ে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এই অভিযান শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় স্বাস্থ্যবিধি না মানায় জনপ্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। আমরা যতদিন পর্যন্ত দেখব যে মানুষ শতভাগ এই আইন কানুন মেনে না চলছে কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলছে না, ততদিন আমরা এই অব্যাহত থাকবো। আমাদের এই অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখবো। জনসচেতনতা তৈরির অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মানুষকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে আমরা এই স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে এক ধরনের বাধ্য করতে চাই। তবে জোর প্রয়োগ করে আমরা বাধ্য করতে চাই না, এবং আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন এবং নিজ থেকেই সচেতন হয়ে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। ফুটপাতে, রাস্তাঘাটে যে সকল অবহেলিত মানুষরা এই মাস্ক পরতে পারে না বা মাস্ক পরার অভ্যাস নেই, তাদেরকে আমরা এই তেজগাঁটি মিশনের সকল পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আমাদের থেকে মাস্ক পরার অভ্যাস করছে। ঢাকার বাইরেও এই অভিযান চলেছে দেশের প্রায় প্রতিটি জেলাতেই। এই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। মাস্ক না পরে মানে আপনার বাইরে বেরোনো ঠিক না আসলে। জনসচেতনতামূলক কার্যক্রম করলে মানুষের মাঝে সচেতনতা বাড়বে। পুলিশ ভাইরা মাস্ক দিতেছে, এটা অনেক একটা ভালো কাজ। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও। তাই প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতায় জোর দেওয়ার পরামর্শ তাদের। জনসাধারণের অসতর্কতা, অসাবধানতা এবং
তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই এই সংক্রমণ কমে আসবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ পর তা কার্যকর হয়, তাই প্রথম ডোজ নেয়ার পরই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টাইন থেকে পালানো যুক্তরাজ্য ফেরতদের জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরে হোটেলের নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে তারা জকিগঞ্জের বাড়িতে চলে যান। মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করা হলে জানায় মুমূর্ষ স্বজনকে দেখতে বাড়ি গেছেন তারা। পরে কোয়ারেন্টাইন লঙ্ঘনের কারণে প্রশাসন তাদের জরিমানা করে। গেল 18 মার্চ লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকে 9 সদস্যের পরিবারটি। প্রয়োজনীয় পরীক্ষার সাপেক্ষে 26 মার্চ তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে বাংলাদেশি ওষুধ শিল্পের সুনাম এখন বিশ্বজুড়ে। প্রতি বছর দেশীয় চাহিদার 98% পূরণ করে ওষুধ রপ্তানি হয় বিশ্বের 147 দেশে। সব মিলিয়ে এ খাতের বাৎসরিক বাজার মূল্য দাঁড়িয়েছে 25 থেকে 30 হাজার কোটি টাকায়। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ওষুধ শিল্পের প্রধান চ্যালেঞ্জ কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তাহলে আরও এগিয়ে যাবে এ খাত। ওষুধ শিল্পের সফলতা আর চ্যালেঞ্জের চিত্র তুলে ধরছেন ফখরুল ইসলাম। দেশে ওষুধ শিল্পের যাত্রাটা 50-এর দশক থেকে 80-র দশকের আগ পর্যন্ত ওষুধের চাহিদা 80% ছিল আমদানি নির্ভর। বিদেশি ওষুধ কোম্পানির একচেটিয়া দখল থেকে দেশের বৃহত্তম এই বাজারটি মুক্ত হয় 1982 সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির মাধ্যমে। দেশীয় ওষুধের চাহিদা মিটিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ এই শিল্প। প্রায় 40 বছরে দেশ জুড়ে গড়ে ওঠে 259টি ছোট বড় ওষুধ কারখানা। দেশের 98% চাহিদা মিটিয়ে ওষুধ রপ্তানি হয় 147টি দেশে। ওষুধের দেশীয় বাজারও ফুলে ফেঁপে দাঁড়ায় প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকায়, যার বাজার মূল্য 2017-18 অর্থ বছরে $10.35 লাখ। 2018-19 অর্থ বছরে তা দাঁড়ায় 13 কোটিতে। 2019-20 অর্থ বছরে ওষুধ রপ্তানি হয়েছে $13.57 লাখ। আমাদের ঔষধ গুণগত মানের দিক থেকে এবং অ্যাকসেপ্টেবিলিটির দিক থেকে, অ্যাক্টিভিটির দিক থেকে ভালোভাবে মূল্যায়িত হচ্ছে এবং এইটা একটা সেক্টর, যে থ্রাস্ট সেক্টর দিয়ে আমরা আমাদের ইকোনমিকে আরো দ্রুত উন্নয়ন ও প্রগতির দিকে নিতে পারি। বিশেষজ্ঞদের মতে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এখন নজর দিতে হবে কাঁচামাল উৎপাদনের দিকে, তাহলেই দ্বিগুণ হবে ওষুধের বাজার। অনেক সাকসেস স্টোরি থাকলেও একটা অসুবিধা আছে, আমরা এখনো ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলে, এইটা আমরা সম্পূর্ণ নয়। আরো যদি আমরা থ্রাস্ট দেই ইনভেস্টমেন্টে, গভর্নমেন্ট যদি তাদেরকে কিছু প্রণোদনার মতো দেয়, তাহলে আমরা বেসটা আরো ব্রডেন করতে পারি। এই 25,000 থেকে 50,000 কোটি টাকার মার্কেট যাওয়াটাও অসম্ভব কিছু নয়। এদিকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয় ওষুধ শিল্পে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সরকারের বিশেষ ব্যবস্থায় ওষুধ শিল্পে এলডিসির মেধাস্বত্ব ছাড়ের সুযোগ আরও 17 বছর বেড়ে থাকছে 2033 সাল পর্যন্ত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গেল কয়েক মাস ধরে রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে চলছে ফুটপাত সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ, কিন্তু কবে এই কাজ শেষ হবে কেউ জানে না। সড়কে মাটি ও ধুলির স্তর পড়ে গেছে, আর এতে ধুলায় পায়ে হেঁটে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে সড়ক ব্যবহারকারীদের। চলমান প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃহৎ প্রকল্পের আওতায় রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে চলছে ফুটপাত উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ। অভিযোগ আছে, গত কয়েক মাস ধরে রাস্তার উভয় অংশ জুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। সড়ক জুড়ে মাটি ও ধুলির স্তর পড়ে ধুলায় নাকাল স্থানীয়রা। এছাড়া চলমান কাজের মান নিয়েও অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ধুলাবালে বলে স্যার আমগো অফিস মে বইরা জায়গা পানি দেন, আমরা নিজেরাই পানি দিয়েছি। এই ধুলাবালি এবং এই খোঁড়াখুড়ির জটে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অতিষ্ঠ। দেখা যায় ইটের খোয়া চালনি দিয়ে চেলে দেওয়ার কথা থাকলেও ময়লা আবর্জনা সহই এইসব ইটের খোয়া দিয়ে ড্রেন ঢালাইয়ের কাজ করছে মিস্ত্রি। ময়লা ওইখানের থেকে এখানে এসে নামে। কিসের ময়লা? এটা বাথরুমের ময়লা। আমরা এই জায়গায় অনেক পাইপ এরকম দেখছি, আগে যারা কাজ করে গেছে তারা জানে কিসের জন্য কিসের পাইপ দিছে। চালেন নাই কেন?
সেটা আমাকে বলেন, চালেন নাই কেন? এটা বলে নিয়ে আসছে আর এগুলো মাল চালিয়ে দিতেছে। আবার বাসাবাড়ির পয়বর্জ্য বেরিয়ে যাওয়ার পথ হিসেবে বৃষ্টির পানির ড্রেন ব্যবহার করছেন স্থানীয়রা। এসব অনিয়মের সাথে কাজের ঠিকাদার সাবেক কাউন্সিলর জড়িত এমন অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলরের। এলাকার 27 নম্বরে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো প্রচণ্ড অনিয়মের মাধ্যমে চলতেছে। তো এই অনিয়মটা হলো ধরেন আগের সাবেক কমিশনার, উনি কমিশনার ছিলেন, কাউন্সিলর ছিলেন, উনি কন্ট্রাক্টর হয়ে গেছেন একই সাথে ঠিকাদার। এইটাই তো বড় অনিয়ম। তো ওনাকে আপনাকে তালাশ করে ওনাকে ধরেন। অনিয়মের বিষয়ে টেলিফোনে জানতে চাইলে প্রকল্পটি তার নয় বলে জানান ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমি তো নিজে ঠিকাদারি ব্যবসা করি সেই অনেক আগে থেকে। জি, আমি ওখান থেকে করে আমাদের আরো 2-3 পার্টনার মিলে কাজগুলো করে আমরা সবাই। অনেক সময় অনেক কিছু সুবিধার্থে কেউ আমার নাম বলে, আবার আমি কারোর নাম বলি, এই কিন্তু ওই কাজটা আমার না। এদিকে ধুলাবালি থেকে রেহাই দিতে প্রতিদিন পানি ছিটানো সহ টেকসই ড্রেন ও ফুটপাত নির্মাণ নিশ্চিতের দাবি ধানমন্ডিবাসীর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার অগ্নিঝরা মার্চ। আজ এবং ঠিক এই মুহূর্ত থেকেই আমরা স্বাধীন। আমার বাঙালি এখন ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে, জয় সুনিশ্চিত। ৭১-এর 25শে মার্চ রাত ৯টায় কামাল হোসেনকে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন শেষবারের মতো ৩২ নম্বরের বাড়িতে যান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। ইয়াহিয়া আর ভুট্টো ঢাকা ছাড়লেন সেনা পাহারায়। কামাল হোসেন তখনই বুঝেছিলেন ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র প্রস্তুত হচ্ছে বাঙালির জন্য। এখন অনেক বয়স মুক্তিকামী এই বাঙালির, অনেক কিছুই স্মৃতিতে ঝাপসা, ইতিহাসের সাক্ষী নিজেই। ভুল যেন না হয় টেনে নিলেন নিজের বই। বললেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আর ব্যবসায়ী মুসাকে নিয়ে 25শে মার্চ রাত 8:30টার দিকে রওনা হন তাজউদ্দিন আহমেদকে তুলে নিতে। পথেই 32 নম্বর, বাঙালির মুক্তির স্বপ্ন যে বাড়ি। শেষবারের মতো গেলেন বঙ্গবন্ধুর কাছে। 32 নম্বরে আমরা ঢুকলাম। বঙ্গবন্ধু, আরে তোমরা এখনো যাওনি পুরনো টাউনে, যেটা আমি বলেছিলাম। তো আমরা যখন আপনার ব্যাপারে আমরা চিন্তিত, না আমাকে আল্লাহর ভরসা, তোমরা যাও, আমাদের লোকজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। উনি যে খুব জোরে বললেন যে বিজয় আমাদের অনিবার্য। কামাল হোসেনের আর বুড়িগঙ্গা পাড়ি দেওয়া হয়নি। 2 দিন পরেই ধরা পড়েন সেনাবাহিনীর কাছে। ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। অ্যারেস্ট করে নিয়ে গেল ক্যান্টনমেন্টে। প্রথম একটা ওই যে ওদের টেনিস কোর্ট যেখানে আছে ওখানে থামালো, এখানে বসো। কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে গেল আমাকে জিওসির বাসায় একটা গেস্ট রুমে। তো বললো তোমার নেতাকে তো এখানেই এক রাত কাটিয়েছেন। তো সেই যে আমি ঢুকলাম জেলে, বেরিয়েছি 28 তারিখ ডিসেম্বর। ষড়যন্ত্রকারী ভুট্টো শেষ মুহূর্তে বঙ্গবন্ধুর কাছে নতজানু হয়েছিল। প্রস্তাব দিয়েছিল কোনোভাবে কোনো দিক দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যায় কিনা। ভুট্টো এসে আসলো দেখা করতে আমার সাথে। এসে প্রথম তো খুব নরমভাবে বলছে যে হ্যাঁ দেখেন তো, এই আপনি তো পাকিস্তান বানিয়েছিলেন, তখন ছোট ছিলাম ইত্যাদি। ও বলতে থাকলো যে একটা কিছু সম্পর্ক রাখেন, বলেন কোনো রকমের রাজনৈতিক আলোচনা এখানে এই অবস্থায় আমার পক্ষে করা সম্ভব না। আর আমার ভাগ্য যে উনি বেরোতে বেরো বলেন, আচ্ছা দেখো কামাল হোসেনও বোধ হয় এখানে বন্দি আছে, হলে আমার কাছে পাঠিয়ে দাও। তো বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যে পাবেন যে ভুট্টো তুমি বলছো বাংলাদেশ আর তোমাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, 2 সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই হবে। পাকিস্তান টেকেনি শোষণ, নির্যাতন, নিষ্পেষণ আর বৈষম্যের কারণে। কিন্তু কামাল হোসেন মনে করেন হয়তো সেই নির্যাতন, শোষণ এখন নেই, তবে বৈষম্যহীন সমাজ এখনো হয়নি বাংলাদেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক 2 মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রোববার ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের জন্য এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 1 জুন দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে 2019 সালের 18 সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র্যাব।
সুনামগঞ্জের শাল্লায় যার ফেসবুক স্ট্যাটাস নিয়ে সাম্প্রদায়িক ঘটনার সূত্রপাত সেই ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ। এছাড়া গ্রেফতারের মূল হোতা স্বাধীন মেম্বারের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুরহানুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি সুনামগঞ্জ পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি। এর শুরুতেই দাবি করা হয়েছে শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ের ঝুমন দাস বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতাও। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। সেখানে তিনি দাবি করেন হামলার মূল হোতা যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনের সঙ্গে নোয়াগাঁও গ্রামের নানা বিষয়ে বিরোধ ছিল, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত হচ্ছে। কে কোন দলের সদস্য কিংবা আগে ছিল কিংবা আগে ছিল না কিংবা তার বর্তমান পদ পদবি কি, এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের কাছে একটি বিবেচ্য বিষয়, অপরাধ একটা সংগঠিত হয়ে গেছে, সেই অপরাধের সাথে সংশ্লিষ্টতা তার ছিল কি ছিল। শনিবার মৌলভীবাজার থেকে গ্রেফতার প্রধান আসামি স্বাধীনকে রোববার আদালতে হাজির করে পুলিশ। এ সময় স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিকে শাল্লার ঘটনাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সরকার হটানোর, আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সংখ্যালঘু বাড়িতে হামলার 2 মামলায় রোববার বিকেল পর্যন্ত 33 জনকে গ্রেফতারের তথ্য জানায় সুনামগঞ্জ পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অমর একুশে বইমেলার খবর। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনেই ছিল পাঠক ও দর্শনার্থীদের ভিড়। এদিন বইমেলার প্রথমবারের মতো উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাবের স্টল। এদিকে লিটল ম্যাগাজিন চত্বর নিয়ে বাংলা একাডেমির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন স্টল মালিকরা, ডাক দিয়েছেন অনির্দিষ্টকালের ধর্মঘটের। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনের মতো চতুর্থ দিনেও মেলার দ্বার উন্মুক্ত হয় বিকেল 3টায়। প্রথম দিকে লোক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পাঠকের ভিড়। এদিন মেলায় নতুন বই এসেছে 81টি। এ নিয়ে মোট নতুন বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়ালো 240টি, যার মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সর্বোচ্চ 71। অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো উদ্বোধন করা হলো জাতীয় প্রেস ক্লাব বইঘর। রবিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। জাতীয় প্রেস ক্লাব সবসময় শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে কিভাবে সমুন্নত রাখা যায়, কিভাবে মানুষের মধ্যে আমাদের সংস্কৃতির কথা তুলে ধরা যায়, সে বিষয়ে সবসময় কাজ করে আসছে। লেখক, কবি, প্রকাশক যারা আছেন তারা এখানে আসবেন এবং পাঠকদের সাথে তাদের একটা মেল বন্ধন হবে। আমাদের সাংবাদিক ফরিদা ইয়াসমিন আপা, যিনি প্রথম একটি ইতিহাস তৈরি করেছেন জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে, ভোট যুদ্ধে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মেলার চতুর্থ দিন সোহরাওয়ার্দী প্রাঙ্গণ ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী। আমার মেলা সবসময় ভালো লাগে, বিশেষ করে বই মেলা আমার সবসময় খুব প্রিয়। এবারে খুব একটা সন্দেহ ছিলাম এই কোভিডের কারণে বই মেলা হয় না হয়। এদিকে লিটল ম্যাগাজিন চত্বর নিয়ে বাংলা একাডেমির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছে স্টল মালিকরা। লিটল ম্যাগের স্টল বিন্যাস এবং আগের জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে ফিরিয়ে নেওয়ার জন্য ধর্মঘট করেছেন তারা। সহায়ক পরিবেশ আমরা চাই। বাংলা একাডেমি গতকালকে সেই দাবি যখন আমাদের মেনে নেয়নি, তখন আমরা বাধ্য হয়ে আজকের অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করি। দেরিতে হলেও মেলায় বসার স্থান ঠিক করায় স্বস্তি ফিরেছে আগত দর্শনার্থীদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। খেলাপি ঋণ আদায় সহ বেশিরভাগ সূচকে জনতা ব্যাংকের নেতিবাচক অর্জনে অসন্তুষ্ট অর্থমন্ত্রী। ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করে মন্ত্রী বলেন, জনতার ব্যালেন্স শিটে সেলিব্রেশন প্রকাশ পেলেও ঘুরে দাঁড়াতে দৃশ্যমান পদক্ষেপ নেই। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও তাগিদ দেন দ্রুত উন্নতির। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
কোনোভাবেই আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না সরকারি ব্যাংকগুলোর। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা জনতা ব্যাংকের। খেলাপি ঋণে টানা 3 বছর ধরে শীর্ষস্থানে ব্যাংকটি। 10,000 কোটি টাকা অবলোপন ও পুনঃতফসিল করার পরও ব্যাংকটির খেলাপির পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। স্বাধীনতার মাসে জনতা ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অর্থমন্ত্রী। বলেন, জনগণের স্বার্থে এ ব্যাংকে ঘুরে দাঁড়াতে হবে। আমি আজকে কিছু বলবো না, আরেকদিন আমরা নিজেরাই বলছিলাম আমাকে নিয়ে যাবেন জনতা ব্যাংক প্রত্যেকটা জায়গায় আমরা আরো বেশি রান করার চেষ্টা করবো, আরো ইফেক্টিভলি রান করার চেষ্টা করবো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবও এক সুরে কথা বলেন। নন পারফর্মিং লোন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ চেয়ে অনেক উপরে আছে, এমনকি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক চেয়েও বেশি আছে। তো সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের কভার করে আসতে হবে। মানুষের সেবাটা আমাদের করতে হবে এবং সর্বোত্তম সেবাটা দিতে হবে। শুধু আমি বসে থাকবো তা না, আমাকে সর্বোত্তম সেবাটা সেখানে নিশ্চিত করতে হবে। এ সময় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্কভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ব্যাংকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সোনার বাংলা গড়ার রোডম্যাপ নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। কলকাতার সল্ট লেকের ইজেডসিসি থেকে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইশতেহার ঘোষণা করেন। সোনার বাংলা সংকল্প পত্র নামে এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলটি, যেখানে রাজ্যের উন্নয়নের বিষয়টি নজর দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। ইশতেহারে নারীদের ক্ষমতায়নে নানান প্রণোদনা রেখেছে সরকারি দল। প্রতিশ্রুতি দিয়েছে, জিতলে সরকারি চাকরিতে নারীদের জন্য 33% কোটা সংরক্ষিত থাকবে। এছাড়াও রাজ্যটিতে শরণার্থীদের নাগরিকত্ব দেয়া সহ দুর্নীতি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার রয়েছে বিজেপির ম্যানিফেস্টোতে। মূলত সব শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির। পশ্চিম বাংলাকে আবারও সোনার বাংলা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিন পশ্চিমবঙ্গে জোড়া সভা করেন মমতা ও অভিষেক। প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে মীর জাফর আখ্যা দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। রোববার বাঁকুড়ার তিলামেদিয়া ময়দানে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় ভালো ফলাফল করেছিল বিজেপি, সে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে গেরুয়া শিবির। মমতার উদ্দেশ্যে মোদী বলেন, বাংলার উন্নয়নে লাথি মারতে দেয়া হবে না। আমি বাধ্য হলাম ছোট্ট রোড শো করতে। ব্রিগেডের ভিড়কে টেক্কা দিচ্ছে বাঁকুড়ার ভিড়। ছবিতে দেখানো হচ্ছে আমার মাথায় লাথি মারা হচ্ছে, কিন্তু আমি থাকতে বাংলার উন্নয়নে লাথি মারতে দেব না। একই দিনে রাজ্যে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরে এগোড়ায় সভা করেন তিনি। এদিন সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। সবাইকে প্রণাম করো। আর ভোটযুদ্ধে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আরও কড়াভাবে প্রতিপক্ষকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। ভোটের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বাসঘাতক মীর জাফরের হাত ধরে বিজেপি বাংলায় ঢুকছে। এটা বাংলার নির্বাচন, এটা দিল্লির নির্বাচন নয়। করেছি আমি আমার সরকার, আর নাম কিনেছে গদ্দাররা যে আমরা করেছি। তোমরা পেলে কোত্থেকে? আগামী 27 মার্চ বিধানসভার ভোট। लेकिन ये न भूले, চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার খেলার খবর। সাকিব আল হাসানের বিতর্কিত মন্তব্য নিয়ে দিনভর জল্পনা ছড়িয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। জানিয়েছেন, সাকিব যদি টেস্ট খেলতে চান তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট কেন নয়। এক্ষেত্রে আইপিএল এর জন্য তার চাওয়া এনওসি নিয়ে ভাববে ক্রিকেট বোর্ড। পাশাপাশি বিসিবির সাথে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারেন কিনা তা নিয়েও পরবর্তী বোর্ড সভায় হবে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আমাদেরকে একটা চিঠি দিয়েছে এবং চিঠিতে সে উল্লেখ করেছে যে সে আইপিএল খেলতে ইন্টারেস্টেড। বোর্ডের সিদ্ধান্ত হলো কেউকে জোর করে তো আর খেলানো যায় না।
19 ফেব্রুয়ারি এভাবেই গণমাধ্যমের সামনে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার বিষয়টি তুলে আনেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। এরপরে যদি কেউ বলে যে আমি টেস্ট না খেলে অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লাগবে, এরপর আর কিছু বলার থাকে না। 22 ফেব্রুয়ারি বিসিবি প্রেসিডেন্ট জানিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডারের টেস্ট খেলার প্রতি অনীহার কথা। মূলত এরপর থেকেই শুরু হয় সাকিবের মুন্ডুপাত। যে দেশ সাকিবকে দিয়েছে প্রতিষ্ঠিত হবার মঞ্চ, তার ডাককে কিভাবে উপেক্ষা করেন এই ক্রিকেটার? শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা। অবশেষে নীরবতা ভেঙে সামনে এলেন সাকিব। অভিযোগ তুললেন তার টেস্ট না খেলার ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন আকরাম খান। সাকিব নাকি কখনোই বলেননি তিনি টেস্ট খেলতে চান না। বলেছেন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য লঙ্কা সফরের বদলে বেছে নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবার দিনব্যাপী নানা জল্পনা কল্পনার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন সাকিবের অভিযোগে অভিযুক্ত আকরাম খান। বললেন টেস্ট খেলতে চাইলে শ্রীলঙ্কা সফরেই খেলুক সাকিব। অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি, এটা অনেকে আজকে আপনারা ফোন করে। তো ঠিক আছে, আমি যেহেতু হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথা বুঝে গেছি। তো আমি কাল পরশু বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো। এনওসি ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। আর বাকি যেটা আছে সেটা আমরা আর যেটা দেখে তারপরে হয়তো বা আমরা বোর্ড এটা সিদ্ধান্ত নিব যে কি করা যায় না করা। সাকিবের আরো অভিযোগ, জাতীয় দলকে নিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের কোনো পরিকল্পনাই তার চোখে পড়েনি। এ বিষয়ে প্রতিক্রিয়ার বদলে আকরাম খানের পাল্টা প্রশ্ন, বোর্ডের চুক্তিবদ্ধ হয়ে এমন কথা কিভাবে বলেন সাকিব? আমরা যখন 20-30 হাজার টাকা পেতাম তখনই কিন্তু আমরা কন্ট্রাক্টে সাইন করেছি, যখন আমরা প্লেয়ার ছিলাম। আমরা বোর্ডের এগেইনস্টে কোনোদিন বলি নাই, আর বলা এটা নিয়ে আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে এই ব্যাপারটাও আমরা সিদ্ধান্ত নিব। বিসিবি প্রেসিডেন্টের বাসভবনে এই বৈঠক থেকে বোর্ড কর্তারা দিয়ে রাখলেন আভাস, সাকিবের বক্তব্য নিয়ে হবে আরো আলোচনা, আসবে আরো সিদ্ধান্ত। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, আর উইকেট নিয়ে এবার হার্ড লাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে এনসিএলকে সামনে রেখে প্রতিটি ভেন্যুর কিউরেটরদের পাঠানো হয়েছে কঠোর বার্তা। উইকেট হতে হবে স্পোর্টিং, ম্যাচের আগের দিন অবহিত করতে হবে গ্রাউন্ডস কমিটিকে। নিউজ 24 এর সাথে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। বলেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে বাফুফের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। পার্থ বণিকের রিপোর্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের অন্যতম আসর জাতীয় ক্রিকেট লিগ। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ সাদা পোশাকের এই টুর্নামেন্ট অবশেষে বিরতি কাটিয়ে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 22তম এনসিএল। এবার 6টি ভেন্যুতে যথারীতি অংশ নিচ্ছে 8 দল। টেস্ট ক্রিকেটের আতুরঘর বলা হয় এই ফার্স্ট ক্লাস ক্রিকেটকে, যেখানে 4 দিনের ম্যাচ খেলে ক্রিকেটাররা পান আন্তর্জাতিক ম্যাচে লড়াই করার প্রশিক্ষণ। তবে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স, প্রশিক্ষণের মান নিয়েই প্রশ্ন তুলেছে। সমালোচনার কেন্দ্রে ভেন্যুগুলোর উইকেট। আসলেই কি তাই? প্রশ্ন করা হয়েছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামকে। গত 2 বছর থেকে আমি ব্যর্থহীনগণ্ডে বলতে পারি যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট কিন্তু খুব উন্নত মানের এবং ট্রু উইকেটে খেলা হচ্ছে। আপনি যদি বঙ্গবন্ধু টি-20 দেখে থাকেন এবং আমাদের এর আগে প্রেসিডেন্টস কাপ দেখে থাকেন, আপনারা দেখবেন যে টপ 5টা বোলারই হয়তো পেসার। এটাই প্রমাণ করে যে আমরা ট্রু উইকেটে খেলা খেলছি এবং পেস বান্ধব উইকেটে খেলা হচ্ছে এবং প্রচুর রানও হয়েছে। অন্যান্য বারের মতো এবারের উইকেট নিয়েও বড্ড সিরিয়াস বিসিবি। প্রতিটি ভেন্যুর কিউরেটরদের কাছে গেছে কঠিন বার্তা। এটা আমার কন্ডিশন, প্রতি ম্যাচের আগে উইকেটের পিকচার পাঠাতে হবে, নাহলে কিউরেটর ফায়ার্ড। এবং প্রতিটি খেলার পূর্বে আমাদের যতটা ভেন্যুতে খেলা হচ্ছে সেই ভেন্যুর উইকেটের ছবি আমাদের গ্রাউন্ডস কমিটিকে পাঠাতে হয় এবং আমরা অ্যাপ্রুভ করলেই আমরা ওই উইকেটগুলোকে অ্যালাউ করি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বড্ড পিছিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, যার পেছনে অন্যতম কারণ মাঠ সংকট। এমন অবস্থায় নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে ফুটবলের জন্য চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে কি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পর এবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামও হাতছাড়া হতে যাচ্ছে বিসিবির? আমরা বাই রোটেশন সব মাঠগুলিকে ব্যবহার করব। সো ফতুল্লা স্টেডিয়ামেও আমাদের কিছু খেলা এই বছর হবে। আমরা অপেক্ষায় আছি এনএসসি কবে ড্রেনেজটাকে সম্পূর্ণভাবে একটা প্রজেক্ট প্রোফাইল করে এটাকে করলে এই মাঠ দুটো সম্পূর্ণভাবে আমাদের সারা বছর ব্যবহার উপযোগী হয়ে যাবে।
পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bdt.tv-তে। ধন্যবাদ।